বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ যাই করুক না কেন তারা নিজে নিজেই টাকাকে আকৃষ্ট করে, আবার কারো দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও মাসের শেষে পকেট খালি থেকে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়? তারা কি বেশি পরিশ্রমী নাকি ভাগ্য তাদের সঙ্গে থাকে? না, পার্থক্য শুধুমাত্র একটা জিনিসের মধ্যে, সেটা হলো চিন্তাভাবনা। যারা ধনী হয় তাদের চিন্তাভাবনা টাকা আকর্ষণ করে, আর যারা দরিদ্র থাকে তাদের চিন্তাভাবনা টাকাকে দূরে ঠেলে দেয়। আজ আমি আপনাদের সাথে 10টি মানি মাইন্ডসেটের নিয়ম শেয়ার করতে যাচ্ছি, যেগুলো প্রত্যেকটি ধনী ব্যক্তিরা জানেন, কিন্তু খুব কম মানুষই সেগুলো অনুসরণ করেন। এই নিয়মগুলি জাদুর চেয়ে কম কিছু নয়। যদি আপনি এগুলো বোঝেন এবং গ্রহণ করেন, তাহলে টাকা আপনার কাছে নিজে নিজেই আসবে। তো আসুন শুরু করি সীমাহীন টাকা রোজগার করার ওই চিন্তাভাবনা পরিবর্তন করার যাত্রা, যা আপনাকে কেবল ধনী করবে না, বরং আর্থিকভাবে মুক্তও করে তুলবে। এই দুনিয়ায় সবাই ধনী হতে চায়, কিন্তু খুব কম লোকই ধনী হয়ে উঠতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কেবল অর্থ উপার্জনের চেষ্টা করে, অর্থকে বোঝার চেষ্টা করে না। আমরা স্কুলে বিজ্ঞান, গণিত এবং ইতিহাস শিখেছি, কিন্তু কেউ আমাদের টাকা পরিচালনা করতে শেখায়নি। তাই যখন আমরা কেরিয়ারের জগতে প্রবেশ করি, তখন আমরা যতই শিক্ষিত হই না কেন, অর্থের ক্ষেত্রে আমরা প্রায়শই নিজেদেরকে সম্পূর্ণ নতুন বলে মনে করি। সবাই ধনী হতে চায়, কিন্তু খুব কম লোকেরাই এর মূল্য দিতে ইচ্ছুক। বেশিরভাগ মানুষই টাকা রোজগার করার শর্টকাট খোঁজে। তারা বিশেষ কিছু জাদুর কৌশল চায়, এমন কিছু কৌশল যা তাদের তাৎক্ষণিকভাবে সব কিছু বদলে দেবে। কিন্তু প্রকৃত সম্পদ জাদুর মাধ্যমে অর্জন করা যায় না। এটি শৃঙ্খলা, বোধগম্যতা এবং ধৈর্যের মাধ্যমে অর্জন করা হয়। আর এই 3টি জিনিসকেই খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে ধনী হয়ে ওঠার এই 10টি নীতির মাধ্যমে। যদি আপনি সত্যিই ধনী হতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন শুরু হতে চলেছে সম্পদের আসল খেলা। প্রথম নীতি হলো, সবথেকে প্রথমে নিজেকে মূল্য দিন। ধনী হওয়ার প্রথম ধাপ হলো সঞ্চয় করা। কিন্তু মনে রাখবেন, সঞ্চয় মানে শেষে যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করা নয়। সঞ্চয় মানে প্রথমে যা প্রয়োজনীয়তা তা সঞ্চয় করা, পরে ব্যয় করুন। আমরা 5,000 আয় করি অথবা 5 লক্ষ। যদি আমরা আগে ব্যয় করি, তাহলে মাসের শেষে আমাদের কিছুই অবশিষ্ট থাকে না। তাই সবচেয়ে বড় নিয়ম হলো আয় করার সাথে সাথেই নিজেকে প্রথমে পরিশোধ করা। আপনার আয়ের কমপক্ষে 10% সঞ্চয়ে লাগান। যদি আপনি 10%-এর বেশি সঞ্চয় করতে পারেন, তাহলে আরও ভালো, কিন্তু প্রতি মাসে এই নিয়ম ভঙ্গ করবেন না। শুরুতে এটা কঠিন মনে হবে, আপনার মনে হবে আপনি নিজের খরচ মেটাতে পারছেন না। কিন্তু মনে রাখুন, একবার আপনি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে আপনার মন নিজে নিজেই নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শিখে যাবে। যারা বলে আমার আয় কম, আমি কিভাবে সঞ্চয় করব, তাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, যখন সরকার ট্যাক্স নেয় তখন কি আপনি নিজের অজুহাত দেখান? না, তাহলে নিজের সঞ্চয়কেও একটি ব্যক্তিগত আয়কর হিসাবে মেনে নিন, যা আপনাকে নিজেকেই দিতে হবে। ছোট করে শুরু করুন। আপনি যে 500 বা 1000 টাকা সঞ্চয় করেন, তা হলো সেই বীজ যা থেকে আপনার সম্পদের গাছ জন্মাবে। মনে রাখুন, খরচ করে নয়, সঞ্চয় করে সোনালী ভবিষ্যৎ তৈরি হয়। দ্বিতীয় নীতি হলো, নিজের সঞ্চয়কে খরচ করবেন না। বন্ধুরা, সঞ্চয় হলো ধনী হওয়ার প্রথম ধাপ, কিন্তু চিন্তা না করেই সেই সঞ্চয় ব্যয় করা বীজ বপন করার পর তা উপড়ে ফেলার মতো। অনেকে সারা বছর কঠোর পরিশ্রম করে অল্প কিছু টাকা সঞ্চয় করে এবং তারপর হঠাৎ করেই তা ভালো কিছুতে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। একটি নতুন ফোন, একটি বড় টিভি, একটি ডাইনিং টেবিল অথবা একটি ব্যয়বহুল ছুটির মতো। তারা মনে করে যে সারা বছরের কঠোর পরিশ্রমের উপহার তো পাওয়া দরকার, কিন্তু এই চিন্তায় তাদের ধনী হতে বাধা দেয়, কারণ এটি সঞ্চয়ের উপভোগ নয়, বরং তার অকাল মৃত্যু। ধনী ব্যক্তিরা তাদের সঞ্চয়কে সম্পদে পরিণত করে, আর দরিদ্র ব্যক্তিরা তাদের সঞ্চয় নষ্ট করে। যদি আপনি বছরে 50,000 সঞ্চয় করেন এবং তা একটি ছুটিতে ব্যয় করে ফেলেন, তাহলে আপনি সেখানেই ফিরে যাবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন। না কোনো মূলধন তৈরি হলো, না কোনো রিটার্ন। তাই মনে রাখবেন, সঞ্চয়ের আসল উদ্দেশ্য হলো আপনার নিজের জন্য কাজ করা। সেগুলি বিনিয়োগ করুন, যাতে সেটা আরও অর্থ উপার্জন করতে পারে। আপনার সঞ্চয় হলো সেই বীজ যা থেকে সম্পদের একটি গাছ জন্মাবে।
আপনি যদি প্রতি বছর সেই বীজ মাটিতে বপন না করে রান্না করে খেয়ে ফেলেন, তাহলে ওই গাছ কখনোই জন্মাবে না। তৃতীয় নীতি হলো আপনার সঞ্চয়কে বিনিয়োগ করুন। সঞ্চয় হলো কেবলমাত্র শুরু। ধনী হয়ে ওঠার আসল খেলা শুরু হয় বিনিয়োগের মাধ্যমে। ধনী ব্যক্তিরা নিজেদের অর্থকে তাদের জন্য কাজ করায়। তারা বোঝে যে অর্থ কেবল বাক্সের মধ্যে রেখে বৃদ্ধি পায় না, এটি বাজারে কম দামে বিনিয়োগ করতে হয়। যদি আপনি 1 টাকা দিয়ে লাভ করতে না জানেন, তাহলে আপনি 1 লক্ষ টাকা পেলেও ব্যর্থ হবেন। বিনিয়োগের অনেক পথ আছে: ব্যাংক, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, স্টক মার্কেট অথবা আপনার নিজের ব্যবসা। কিন্তু বিনিয়োগ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখুন, আপনার টাকার বৃদ্ধির হার কি মুদ্রাস্ফীতির চেয়ে বেশি? যদি মুদ্রাস্ফীতি 8% হয় এবং ব্যাংক মাত্র 5% সুদ দিচ্ছে, তাহলে আপনি আসলে টাকা হারাচ্ছেন। অতএব বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন। এমন জায়গা বেছে নিন যেখানে আপনার টাকা নিরাপদে থাকবে এবং বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেটে বিনিয়োগ যদি সঠিক সময়ে করা হয়, তাহলে তা সবচেয়ে স্থিতিশীল এবং লাভজনক প্রমাণিত হয়। স্টক মার্কেটে বিনিয়োগ একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু যদি সঠিকভাবে করা হয় তাহলে এই ঝুঁকি সবচেয়ে বেশি রিটার্ন দেয়। যদি আপনি বাজার বুঝতে না পারেন, তাহলে মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করুন, কারণ সেখানে আপনার টাকা পেশাদারদের দ্বারা পরিচালিত হয়। আর হ্যাঁ, শুধু সম্পদের স্বপ্নের জন্য নয়, বরং আপনার পরিবারের নিরাপত্তার জন্য বিনিয়োগ করুন, যেমন স্বাস্থ্য বীমা এবং টার্ম প্ল্যান। কারণ জীবনে যদি অপ্রত্যাশিত কিছু ঘটে, তাহলে আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। মনে রাখবেন, আমদানি নয়, তার বিনিয়োগই নির্ধারণ করে যে তিনি একজন ধনী ব্যক্তি হবেন কি না। চতুর্থ নীতি হলো কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির শক্তিকে বুঝুন। চক্রবৃদ্ধি হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি। চক্রবৃদ্ধির অর্থ হলো আপনার অর্থের ওপর অর্জিত সুদও আপনার জন্য অর্থ উপার্জন করে। সহজ কথায়, আপনি যদি 10,000 টাকা বিনিয়োগ করেন এবং 1,000 টাকা সুদে উপার্জন করেন, তাহলে পরের বার আপনি কেবল 10,000 নয়, বরং 11,000-এর উপর সুদ পাবেন। এবং এই অলৌকিক ঘটনা প্রতি বছর চলতে থাকে। চক্রবৃদ্ধির জাদু হলো এটি সময়ের সাথে সাথে আপনার সম্পদকে দ্রুত বৃদ্ধি করে। অর্থাৎ এটি ধীরে ধীরে শুরু হয়, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে এটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। তাই আপনি যদি চান যে টাকা দিন রাত আপনার জন্য কাজ করুক, তাহলে চক্রবৃদ্ধির শক্তিকে আলিঙ্গন করুন। সুদ ব্যয় করবেন না, এটি পুনর্বিনিয়োগ করুন। এই সূত্রটি ব্যবহার করে ধনী ব্যক্তিরা অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই আরও বেশি ধনী হয়ে ওঠেন। পঞ্চম নীতি হলো প্রতিটি টাকার হিসাব রাখুন। এটা একটু অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রতিটি টাকার হিসাব রাখতে হবে। বেশিরভাগ মানুষই ভুল করে যে তাদের টাকা কোথায় থেকে আসছে এবং কোথায় যাচ্ছে সেটা তারা জানেন না। মাসের শেষে আপনার কেবল মনে হয়, আরে আমি বুঝতে পারছি না আমার টাকা কোথায় গেল। এই চিন্তায় একজন ব্যক্তিকে ক্রমাগত আর্থিক সমস্যায় ফেলে দেয়। কারণ আপনি যদি নিজের ব্যয়ের ওপর নজর না রাখেন, তাহলে আপনার টাকা ধীরে ধীরে আপনার থেকে সরে যাবে। ধনী ব্যক্তিরা তাদের প্রতিটি ব্যয়ের হিসাব রাখেন। তারা প্রতিটি টাকার ভূমিকা জানেন, এটি কোথায় উপার্জন করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে। তাই আজই শুরু করুন। আপনার প্রতিদিনের খরচ একটি ডায়েরি বা মোবাইল অ্যাপে লিখে রাখুন। প্রথমে এটি কষ্টকর বলে মনে হবে, কিন্তু 1 সপ্তাহ পর যখন আপনি দেখবেন আপনি কোথায় অপচয় করছেন, আপনি অবাক হয়ে যাবেন। 10 টাকার সিগারেট, 50 টাকার কফি, 100 টাকার অনলাইন অর্ডারিং, এই সব মিলিয়ে মাসের শেষে হাজার হাজার টাকা যোগ হয়। প্রতি মাসের শেষে আপনার খরচগুলিকে এই বিভাগগুলিতে ভাগ করুন: খাদ্য, ভাড়া, শিক্ষা, বিনোদন, সঞ্চয় এবং বিনিয়োগ। তারপর বিশ্লেষণ করুন যে আপনি কোথায় অতিরিক্ত ব্যয় করছেন। যখন আপনি নিজের আয় এবং ব্যয়ের একটি স্পষ্ট চিত্র পাবেন, তখন অর্থ সঞ্চয় আপনার জন্য একটি খেলা হয়ে উঠবে। এমন একটি খেলা যেখানে প্রতি মাসে আপনার স্কোর উন্নত হবে। মনে রাখবেন, যারা তাদের অর্থ নিয়ন্ত্রণ করে তারা তাদের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। ষষ্ঠ নীতি হলো ঋণ এড়িয়ে চলুন, নাহলে ওই ঋণ আপনাকে গ্রাস করে ফেলবে। ধনী হয়ে ওঠার পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়ম হলো যতটা সম্ভব ঋণ থেকে দূরে থাকুন। ঋণ হলো একটি শয়তানের প্রতিশব্দ। এটি প্রথমে সহায়ক বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটি আপনার উপার্জন গ্রাস করে ফেলে। ইএমআই সংস্কৃতি এতটাই দৃঢ় হয়ে উঠেছে যে লোকেরা মনে করে যদি আপনি এখন কিনতে পারেন এবং পরে পরিশোধ করতে পারেন, তাহলে সমস্যা কি?
কিন্তু এই চিন্তাভাবনা ধীরে ধীরে মানুষকে ঋণের জলাভূমিতে ঠেলে দেয়। প্রতি মাসে ইএমআই পরিশোধ করার অভ্যাস আপনাকে দাস করে তোলে, স্বাধীন নয়। এর ফলে আপনার সমস্ত অর্থ কেবল সুদ পরিশোধের জন্য ব্যয় করা হয়। তবে হ্যাঁ, সমস্ত ঋণ খারাপ নয়। যদি আপনি এমন কিছুর জন্য ঋণ নেন যা ভবিষ্যতে আপনাকে আরও বেশি অর্থ উপার্জন করতে সাহায্য করে, তাহলে এটি একটি ভালো ঋণ। উদাহরণস্বরূপ, আপনি যদি 5% সুদে ঋণ নেন এবং 10% রিটার্ন সহ একটি বিনিয়োগে বিনিয়োগ করেন, তাহলে আপনি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন। তবে যদি আপনি একই ঋণ কেবল প্রদর্শন এবং বিলাসিতা করার জন্য নেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকে বন্ধক রাখছেন। মনে রাখবেন, ঋণের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু এর বোঝা অনেক বছর ধরে স্থায়ী হয়। অতএব আপনার জীবনযাত্রাকে আপনার আয়ের নিচে রাখার চেষ্টা করুন। ঋণ নিয়ে অন্যদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন না, কারণ ঋণে ডুবে থেকে কারোর পিছনে ঝাঁপিয়ে পড়া বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামির কাজ। সপ্তম নীতি হলো আপনার আয় বাড়ানোর নতুন উপায় খুঁজে বের করুন। প্রায় সবাই জানে যে অর্থ সঞ্চয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু খুব কম লোকেরাই বুঝতে পারে যে আয় বৃদ্ধি করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ সময় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজে কাটাই এবং তারপরে আমরা মনে করি দিন শেষ হয়ে গেছে। কিন্তু যারা ধনী হন তাদের দিন শুরু হয় ভোর 5টায়, কারণ তারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে। তারা ভাবে, আমার আয় বাড়ানোর জন্য আমি নতুন কোনো দক্ষতা শিখতে পারি, আয়ের নতুন উৎস তৈরি করার জন্য আমি নতুন কোনো পার্শ্ব প্রকল্প শুরু করতে পারি। তাই আপনি যদি কর্মরত থাকেন, তাহলে আপনার অবসর সময়ে একটি দক্ষতা শিখুন। ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং, ডিজাইনিং অথবা ফ্রিল্যান্সিংয়ের মতো। যদি আপনি একজন গৃহিণী হন, তাহলে আপনি টিউটরিং, হোম বেকিং অথবা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। প্রত্যেক ব্যক্তিরই এমন কিছু দক্ষতা থাকে যা তাদের আয় বাড়াতে পারে। আপনাকে কেবল এটি চিনতে হবে। বিশ্বের প্রতিটি ধনী ব্যক্তি ক্রমাগত শেখার জন্য বিনিয়োগ করেন, কারণ জ্ঞানই একমাত্র মূলধন যা কোনো মন্দা বা ক্ষতির সাথে হ্রাস পায় না। তাই মনে রাখবেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন। অষ্টম নীতি হলো ব্যয় হ্রাস করার শিল্প শিখুন। বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় সবাই অর্থ উপার্জন করতে জানে, কিন্তু খুব কম লোকেরাই তা বুদ্ধিমানের সাথে ব্যয় করতে জানে। সত্য কথা হলো, আমাদের সকলকে উপার্জন করতে শেখানো হয়েছে, কিন্তু কেউ আমাদের ব্যয় করতে শেখায়নি। বেশিরভাগ মানুষের সমস্যা কম আয় নয়, বরং বেশি অপচয়। আমাদের বেতন বাড়ার সাথে সাথে আকাঙ্ক্ষাও বৃদ্ধি পায়। যেখানে একসময় 500 টাকার খরচ বড় বলে মনে হতো, এখন সেখানে 5000 টাকা ছোট বলে মনে হয়। কিন্তু এটি একটি ফাঁদ, আর আয় বাড়ার সাথে সাথে ব্যয়ও আনুপাতিকভাবে বৃদ্ধি পায়। এই কারণেই বেশিরভাগ মানুষ ভালো বেতন থাকার সত্ত্বেও দরিদ্র থাকে। তাই মনে রাখবেন, খরচ কমানো আয় বৃদ্ধির মতোই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে আপনার ব্যয় বিশ্লেষণ করুন। প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় যাচ্ছে এবং কেবল দেখানোর জন্য কোথায় নষ্ট হচ্ছে। অন্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য কখনো দামি পোশাক বা কোনো গ্যাজেট কিনবেন না, কারণ আপনি যে টাকা লোক দেখানোর জন্য ব্যয় করেন তা হলো আপনার স্বপ্নের খরচ। কিন্তু 3টি জিনিস কখনো কমতি রাখবেন না: স্বাস্থ্য, শিক্ষা এবং ভালো খাবার। এগুলিতে ব্যয় করা কোনো ব্যয় নয়, বরং বিনিয়োগ। কারণ কেবলমাত্র একজন সুস্থ, শিক্ষিত এবং উদ্যমী ব্যক্তি দীর্ঘমেয়াদী ধনী হতে পারে। আপনি যদি আজ আপনার শিক্ষা বা দক্ষতার জন্য 100 টাকা বিনিয়োগ করেন, তাহলে তা আগামীকাল 1 লক্ষ টাকা ফিরে আসবে। একে বলা হয় স্মার্ট খরচ, যেখানে অর্থ বৃদ্ধি পায়, হ্রাস পায় না। নবম নীতি হলো একটি বাজেট তৈরি করা এবং তা মেনে চলা। একজন জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন, যারা পরিকল্পনা করতে ব্যর্থ হয় তারা ব্যর্থ হওয়ার পরিকল্পনা করে। বাজেট করা একজন ধনী ব্যক্তির অভ্যাস। বাজেট করা মানে নিজেকে সীমাবদ্ধ করা বা কোণঠাসা করা নয়। বাজেট করা মানে আপনার আর্থিক দিক নির্দেশনা দেওয়া। প্রতি মাসের শুরুতে কত খরচ করবেন, কতটা সঞ্চয় করবেন এবং কতটা বিনিয়োগ করবেন তা নির্ধারণ করুন, এবং মাসের শেষে এটি পর্যালোচনা করুন। প্রথমে এটা কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি শিখবেন কোথায় ছোট ছোট কাটছাঁট উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে। আপনি যখন নিজের বাজেট তৈরি করবেন, তখন আপনি নিজের ভবিষ্যৎ নিজেই ডিজাইন করবেন। বাজেট আপনাকে শৃঙ্খলা শেখায় এবং সেই শৃঙ্খলাই সম্পদের আসল বৈশিষ্ট্য। দশম নীতি হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা। শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো দীর্ঘমেয়াদী চিন্তা করা। ধনী ব্যক্তিরা 10, 20 এমনকি 30 বছর আগেও ভাবেন,
তারা কেবল আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য বেঁচে থাকেন। আপনার লক্ষ্য কেবল মাসিক ইএমআই পরিশোধ করা উচিত নয়, বরং এমন হওয়া উচিত যে একদিন কোনো ইএমআই অবশিষ্ট থাকবে না, বরং ইএমআই আপনার আয় হয়ে উঠবে। প্রতি বছর আপনার আয়, সঞ্চয় এবং বিনিয়োগ 10 থেকে 20% বৃদ্ধি করার লক্ষ্য রাখুন। প্রতি বছর মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তাই আপনার চিন্তাভাবনা এবং সঞ্চয়ও একই গতিতে বৃদ্ধি পাবে। আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি সুযোগগুলি চিনতে শুরু করবে। আপনি অন্যদের আগে কোথায় ক্ষতি এবং কোথায় লাভ তা দেখতে সক্ষম হবেন। মনে রাখবেন, যারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে তারা ভবিষ্যতের মালিক হয়ে ওঠে। তো বন্ধুরা, এগুলি ছিল ধনী হয়ে ওঠার মুখ্য 10টি নিয়ম, যা কোনো বইয়ের মধ্যে নয়, বরং ধনী ব্যক্তিদের চিন্তাভাবনায় লুকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, আপনি নিজের জীবনে এই নিয়মগুলির মধ্যে কতগুলো মেনে চলবেন? কোন নীতিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে আমাদের অবশ্যই জানান। এবং যদি এই ভিডিওটি আপনাকে উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।